ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি আফটার মিডনাইট স্টোরিজের ২২ নম্বর এপিসোডে। আজকের এপিসোডে আপনারা শুনবেন 4টি ঘটনা। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের প্রথম ঘটনা। তার আগে বলি, আফটার মিডনাইট স্টোরিজ কোনো রকমভাবে কোনো অন্ধবিশ্বাস, কালো জাদু বা কুসংস্কারকে প্রমোট করে না। আফটার মিডনাইট স্টোরিজের কাজ বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। এর ব্যতীত আফটার মিডনাইট স্টোরিজের অন্য কোনো উদ্দেশ্য নেই। আফটার মিডনাইট স্টোরিজের ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে আফটার মিডনাইট স্টোরিজের শ্রোতাদের ওপর। আমাদের কাজ শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেইন করা। চলুন আজকের এপিসোড শুরু করি। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম সবুজ ভাই, আমি বাংলাদেশ থেকে বলছি, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা থেকে। আমি প্রায় 1 বছর ধরে আফটার মিডনাইট স্টোরিজের সাথে আছি। ঘটনা লিখব করে আর লেখা হয়ে উঠছে না। আমি একটি বেসরকারি হাসপাতালে চাকরিরত। সম্প্রতি আমি একজন ডাক্তারের কাছ থেকে একটি ঘটনা সংগ্রহ করেছি। আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে, পরবর্তীতে সেগুলি পাঠাবো। যদি ভালো লাগে এপিসোড নাম্বার জানাবেন। রাত প্রায় 1:30 মোবাইল ফোনটা বেজে উঠল। এত রাতে ফোন আসলে সবারই বিরক্ত লাগে, আমারও লাগে। কিন্তু মাঝে মাঝে ইমার্জেন্সি ফোন আসায় বিরক্ত হওয়ার উপায় নেই। ঘুম ঘুম চোখে মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখার চেষ্টা করলাম কে কল করেছে। ফরেন্সিক ডিপার্টমেন্ট হেড ডক্টর শহীদ স্যার ফোন দিয়েছেন। এবার চোখের ঘুম নিমেষে উধাও। স্যার তো জরুরি প্রয়োজন ছাড়া ফোন দেন না এবং উনি বেশ রাগী টাইপের মানুষ। সবসময় একটা গাম্ভীর্য ভাব নিয়ে চলেন, প্রয়োজন ছাড়া কথা বলেন না। তার ব্যক্তিত্বের সঙ্গে প্রফেশনের মিল আছে। ফোনটা রিসিভ করলাম, বললাম হ্যাঁ স্যার বলুন। ওদিক থেকে স্যার বললেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? আমি বললাম জি স্যার, ঘুমিয়ে পড়েছিলাম। বলুন না। স্যার বললেন, মর্গে আসেন, একটা পোস্টমর্টেম করতে হবে। আমি বললাম স্যার এত রাতে? কাল সকালে করলে হয় না? তাছাড়া দিনের আলো ছাড়া। স্যার বললেন, আপনার কি মনে হয় কাল সকালে করতে পারলে এত রাতে আমি মর্গে যেতাম? বিষয়টা জরুরি, যত দ্রুত পারেন চলে আসেন। অবশেষে নিরুপায় হয়ে বললাম জি স্যার, আসছি। দ্রুত রেডি হলাম। ঘড়িতে সময় প্রায় রাত 2:25। এত রাতে রিক্সা পাওয়ার উপায় নেই। এই মুহূর্তে একা একা মর্গে যাওয়াটা একটু ভয়ের। ভয়টা ভূত প্রেতের নয়, বরং শিয়াল কুকুরের। তার উপর এখন ভাদ্র মাস। এই সময়টাতে কুকুরগুলোর মধ্যে এক ধরনের উন্মাদনা কাজ করে। সে উন্মাদনা তাদের প্রজন্ম ধরে রাখার নিমিত্তে। এ সময় তারা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। এতে মানুষজন বিরক্ত হলেও তাদের যায় আসে না। ভাবলাম বাসার দারোয়ান ফারুক সাহেবকে সাথে নিয়ে যাব। সিঁড়ি দিয়ে নিচে নামলাম। বিল্ডিংয়ের নিচতলায় মেন গেটের পাশে ছোট্ট একটা রুমে ফারুক সাহেব থাকেন। নিতান্ত সহজ সরল ভদ্রগোছের মানুষ। বয়স 50-এর আশেপাশে হবে। 10 বছর পূর্বে তিনি নীলফাবাড়ি থেকে এই অঞ্চলে এসেছেন। আসার পর থেকেই এই বাড়ি রক্ষার মতো গুরু দায়িত্ব তিনি মাথায় নিয়েছেন। বাড়ির মালিক কোথা থেকে তাকে জোগাড় করেছেন সেটা কারো জানবার বিষয় নয়। গত 10 বছরে তিনি নিজ এলাকায় আর কখনোই ফিরে যাননি। পরিবারের কথা জিজ্ঞাসা করলে বলতেন এই দুনিয়ায় তার আপন কেউ নেই। আর ঘুমের সময় কেউ আমাকে ডাকলে আমার খুব বিরক্ত লাগে। সেজন্য অন্যজনকেও এরকমভাবে বিরক্ত করতে হবে ভেবে আমি কাউকে ঘুমের সময় ডাকি না। কিন্তু আজকে এই স্বাভাবিক নিয়মের অনিয়ম করে ফারুক সাহেবকে ডাকতেই হবে। শিয়াল কুকুরের আক্রমণ থেকে বাঁচার জন্য ফারুক সাহেবকে সঙ্গী করে নেওয়া ছাড়া কোনো বিকল্প আমার এই মুহূর্তে হাতে নেই। যাই হোক, ফারুক সাহেবকে কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না। বোধহয় গভীর ঘুমে আচ্ছন্ন আছেন। দরজায় গিয়ে টোকা দিলাম। ফারুক সাহেবের আওয়াজ শোনা গেল, স্যার দাঁড়ান, খুলতেছি। দরজা খুলেই হাত উঁচিয়ে একটা স্যালিউট দিলেন। এর আগেও অনেকবার ফারুক সাহেব এমন স্যালিউট দিয়েছেন। এত রাতে ঘুম ভাঙিয়ে তাকে ডেকে তোলার পর এমন স্যালিউট অপ্রত্যাশিত, কিন্তু আজকের স্যালিউটটা একটু বেশি ভালো লাগছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের থেকে কোনো অংশে কম নয়। মনে কিছুটা আতঙ্ক নিয়ে ফারুক সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন, স্যার এত রাতে? আপনি এখন কয়টা বাজে স্যার? আমি বললাম এখন ওই রাত 2:30। শুনুন, ঘড়িতে যাই বাজুক দেখার সময় নেই। ফরেন্সিক ডিপার্টমেন্টের হেড ডাক্তার শহীদ স্যার ফোন দিয়েছিলেন, জরুরি একটা পোস্টমর্টেম আছে, মর্গে যেতেই হবে। শিয়াল কুকুরের ভয়ে একা যেতে চাইছি না, আমার সাথে চলেন তো। আমার এই কথা শুনে ফারুক ভাই প্রথমে একটুখানি ইতস্তত বোধ করলেও পরে রাজি হয়ে গেলেন। ফারুক সাহেব তড়িঘড়ি করে ধবধবে সাদা একটা পাঞ্জাবি পরলেন। ওনাকে এর আগে কখনো পাঞ্জাবি পরতে দেখিনি। উনি সবসময় ওনার খাঁকি পোশাকটাই পরতেন। আজকে কেন পরলেন সেটা জানি না। যাই হোক, গেট খুলে দুজনে হাঁটতে শুরু করলাম। এত রাতে আসলে রিক্সা পাওয়ার কোনো উপায় নেই।
হেঁটে যেতে অসুবিধা হবে কিনা সেটা ফারুক সাহেবকে জিজ্ঞাসা করে নিলাম। উনি না সূচক মাথা নাড়লেন। বাসা থেকে মর্গ পর্যন্ত হেঁটে যেতে প্রায় ২০ মিনিট সময় লাগে। প্রথম ৫ মিনিট যেতে হয় পাকা রাস্তা ধরে, তারপর ১০ মিনিট যেতে হয় কাঁচা রাস্তায়, এবং সর্বশেষ ৫ মিনিট যেতে হয় একটি আমবাগানের ভিতর দিয়ে। পাকা রাস্তা পেরিয়ে কাঁচা রাস্তায় এসে পৌঁছেছি। রাস্তার দুপাশে সারি সারি পুরনো মহুয়ার গাছ। এক পাশের গাছগুলো অন্য পাশের গাছগুলোকে পরম যত্নে আলিঙ্গন করছে। মাঝরাতে প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে পারাটা মোটেও মন্দ নয়। মানবজাতিকে আনন্দ দেওয়ার জন্য প্রকৃতি কতভাবে সাজতে পারে তার কোনো শেষ নেই। হঠাৎ করে ফারুক সাহেব বলে উঠলেন, স্যার, এই গাছগুলো বেশি পুরান হয়ে গেছে, গাছগুলো কাটা দরকার, না হলে ঝড়ের সময় ভাঙ্গা পড়ব। কথা তো ঠিকই বলেছেন ফারুক সাহেব, কিন্তু একটা সরকারি গাছ কাটার থেকে ইংলিশ চ্যানেল বাড়ি দেওয়া সহজ। আমি বললাম, বাদ দেন, আজকে হঠাৎ সাদা পাঞ্জাবি পরলেন কেন? ফারুক সাহেব বললেন, স্যার, জীবনে প্রথমবার পড়লাম, কেমন লাগছে বলুন তো? উত্তরে বললাম, খুবই সুন্দর লাগছে। আসলেই তাকে আজকে অদ্ভুত সুন্দর লাগছিল। ফারুক সাহেব বললেন, স্যার, একটা কথা জিজ্ঞেস করি? আমি বললাম, বলেন না, কি কথা? ফারুক সাহেব বললেন, মানুষ কতটা বিরক্ত হলে নিজেই নিজেকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারে স্যার? কঠিন একটা প্রশ্ন করলেন ফারুক সাহেব। চিকিৎসা বিজ্ঞানের বই পুস্তক ভালোই পড়েছি, কিন্তু এই প্রশ্নের উত্তর কোনো বইয়ের পাতায় পাইনি। ফারুক সাহেবকে সেটাই বললাম, তবে ইহলৌকিক যাত্রার প্রান্তিক পৃষ্ঠা উল্টিয়ে যারা পরলৌকিক রহস্যময় জগতে স্বেচ্ছায় যাত্রা করে, তাদের বিরক্তির মাত্রা পরিমাপ করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। গল্প করতে করতে আমবাগান পেরিয়ে মর্গের কাছাকাছি চলে এসেছি। আজকের অন্ধকারটা একটু বেশি। মর্গের সামনের বাতিটা টিমটিম করে চলছে। দুজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন। তাদের সামনে চাটাইয়ে মোড়ানো কিছু একটা দেখা যাচ্ছে। সম্ভবত যার পোস্টমর্টম করা হবে তাকেই এমন অযত্ন অবস্থায় মুড়িয়ে ফেলে রাখা হয়েছে। হৃৎপিণ্ডর স্পন্দন বন্ধ হয়ে গেলে এই শরীরের যে 2 পয়সার দাম নেই সেটা কে না জানি। হঠাৎ করে ফারুক সাহেব বললেন, স্যার, আমি না আর সামনে যাব না, আমার এসব দেখতে ভয় লাগে, আমি এখানে দাঁড়াই, আপনি কাজ শেষ করে আসেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি এখানেই থাকেন। জি স্যার বলে দাঁড়িয়ে রইলেন তিনি। আমি মর্গের দিকে এগিয়ে গেলাম। মর্গের ভিতরে কামাল সাহেব অপেক্ষা করছেন। কামাল সাহেব খুবই দক্ষ একজন ডোম, যিনি মৃতদেহ সহজে ব্যবচ্ছেদ করেন। এই কাজে তার 20 বছরেরও বেশি অভিজ্ঞতা। তার চোখে মুখে বিরক্তির ভাব। আমাকে দেখেই বললেন, শহীদ স্যার, এটা একটা কি কাজ করলো বলেন স্যার? এত রাতে ঘুম বাদ দিয়ে মরা মানুষ কাটতে হবে। এমন একটা কাজ করি না স্যার, কোনো শান্তি নাই। আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, জরুরি বলেই তো স্যার আসতে বলেছেন। আর শুনুন, এই কষ্টের প্রতিদান স্বরূপ আগামীকাল আপনার জন্য 2 দিনের ছুটির সুপারিশ করব। এইবার ডোমের মুখে চওড়া হাসি। তিনি ঠিক আছে স্যার বলে চুপ করলেন। পিছন থেকে শহীদ স্যারের গলার আওয়াজ কানে এলো। আমি কখন এসছি তিনি সে বিষয়ে জানতে চাইলেন। একই সাথে এত রাতে জরুরি এমন একটা কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন। শহীদ স্যারের নির্দেশ অমান্য করার সাহস যে তার কোনো সহকর্মীর নেই সে কথা স্যার নিজেও জানেন, তাই আমার উত্তরের জন্য তিনি অপেক্ষা করলেন না। ডোম কামাল সাহেব এবার তার কাজ শুরু করলেন। তার পুরনো কাপড়ের একটা ব্যাগ থেকে যন্ত্রপাতি বের করলেন। ধারালো ছুরি দিয়ে তিনি লাশের গলা থেকে পিঠ অবধি চিরে ফেললেন। আবারও একবার ছুরি চালনা করে বুকের মাংস দেহ থেকে আলাদা করলেন। এরপর তিনি একে একে ফুসফুস, হৃৎপিণ্ড এবং পাকস্থলী থেকে স্যাম্পল সংগ্রহ করলেন। অবশেষে হাতুড়ি এবং বাটালি সদৃশ্য বস্তু দিয়ে মাথার খুলিতে সজোরে আঘাত করলেন। খুলির হাড়গুলো শৈল্পিকভাবে আলাদা হয়ে মস্তিষ্ক উন্মুক্ত হলো। অভিজ্ঞ না হলে এই কাজ এত সুন্দরভাবে করা সম্ভব নয়। মস্তিষ্ক থেকেও কামাল সাহেব স্যাম্পল সংগ্রহ করলেন। এই দৃশ্য দয়ামায়াহীন মনে হলেও মৃতের ন্যায় বিচারের জন্য অতি মহৎ কাজ। উক্ত কর্মযোগ্য শহীদ স্যার সুচারুভাবে পর্যবেক্ষণ করলেন। কামাল সাহেব তার কার্য সম্পাদন সেরে স্যারের সম্মতি প্রার্থনা করলেন। শহীদ স্যার আমাকে ইশারায় বাইরে আসার পরামর্শ দিলেন। আমি স্যারের পিছু পিছু বাইরে এলাম। বাইরে আসার পর স্যার আমাকে জিজ্ঞাসা করলেন, ডাক্তার সাহেব বলেন তো, এই লোকের মৃত্যুর কারণ কি? এর আগে আমি প্রায় 50টিরও অধিক পোস্টমর্টেম দেখেছি। পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে আমার মনে হয়েছে উনি ফাঁসি দিয়েছিলেন। স্যারকে আমার উত্তর জানালাম। স্যার খুশি হয়ে বললেন, ভেরি গুড, এবার আমি নিশ্চিন্তে অবসরে যেতে পারি। স্যারের সন্তুষ্টি দেখে এই মাঝরাতে এমন জটিল কর্ম সম্পাদনের কষ্ট ভুলে গেলাম। গুরুগম্ভীর গলায় শহীদ স্যার বললেন, কাল সকাল 8টায় চলে আসবেন, রিপোর্ট লিখতে হবে। জি স্যার বলে প্রস্থান করলাম। বাসার দিকে রওনা দিলাম। এখন রাত 3:55। একটু পরে ফজরের আজান হবে। ফারুক সাহেব আমার জন্য অপেক্ষা করছেন বাগানের ভিতরে একটা বিদঘুটে অন্ধকারে। এতক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার জন্য তাকে ধন্যবাদ দিয়ে বললাম, চলেন, কাজ শেষ।
ফারুক সাহেব বললেন, চলেন স্যার। অতঃপর দুজনে অন্ধকারের রাস্তা ধরে বাসায় আসলাম। ফারুক সাহেব তার ছোট্ট কুঠিরিতে প্রবেশ করলেন, আমি 4 তলায় নিজের কক্ষে চলে গেলাম। রাজ্যের ঘুম নেমে এলো চোখে। দু চোখ বন্ধ করতেই কখন ঘুমিয়েছি জানি না। কলিং বেলের বিরক্তিকর আওয়াজ কানে আসছে। ঘড়িতে দেখলাম 7:30। দরজা খুলতেই দেখি পাশের কক্ষের রাব্বি ভাই কোথা থেকে যেন হন্তদন্ত হয়ে এসেছেন। আমার হাত ধরে টান দিয়ে ভিতরে বসলেন। তার এমন হন্তদন্ত ভাব দেখে মনে হচ্ছে বড় কোনো ঘটনা ঘটেছে। সে ভীত সন্ত্রস্ত গলায় বলা শুরু করল, আপনি কি ঘটনা জানেন? আমি বললাম, কিসের ঘটনা? আমাদের বিল্ডিংয়ের দারোয়ান ফারুক সাহেব গতকাল সন্ধ্যায় নাকি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নাকি উনি নীলফামারীর শীর্ষ সন্ত্রাসী ছিলেন। সেজন্য জরুরি ভিত্তিতে গতকাল রাত 3টের সময় নাকি তার পোস্টমর্টেম করা হয়েছে। আপনি তো পোস্টমর্টেম ডাক্তার, আপনি কি কিছু জানেন? আমি ঘামতে শুরু করলাম। আমার মস্তিষ্ক বলছে এই ঘটনা সত্যি হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্থির থাকা কঠিন হয়ে যাচ্ছে। আমার মস্তিষ্ক স্নায়ুতে সংকেত পাঠানো বন্ধ করে দিয়েছে। গতকাল রাত অবধি ফারুক সাহেব আমার সাথেই ছিলেন। এটা কিভাবে সম্ভব? সবকিছু অতি সূক্ষ্মভাবে খেয়াল করলেও লাশের চেহারা খেয়াল করিনি। তার কারণ আমি তো ছিলাম অন্য ঘরে। সেখানে তো আমি শুধু স্যাম্পল দেখছিলাম। সেভাবে লাশের চেহারা তাই জন্যই আর খেয়াল করে দেখিনি। ফরেনসিক রিপোর্টে লাশের চেহারা কেমন সেটা তো অনাবশ্যক নয়, কিন্তু এখন মনে হচ্ছে অনাবশ্যক হলেও অন্তত একবার গিয়ে লাশটা খেয়াল করা উচিত ছিল। আর কিছু ভাবতে পারছি না। তড়িঘড়ি করে অফিসে গেলাম। অফিসে গিয়ে দেখি শহীদ স্যার পোস্টমর্টেম রিপোর্টিং ফর্ম নিয়ে বসে আছেন। আমাকে দেখেই বললেন, হ্যালো ইয়াংম্যান, কি খবর, ঘুম হয়েছে? আমি বললাম, জি স্যার। শহীদ স্যার বললেন, গুড, তাহলে গতকালের পোস্টমর্টেম রিপোর্টটা লিখে ফেলেন। আমি বললাম, জি স্যার, অবশ্যই। স্যার বললেন, লিখেন, নাম ফারুক, বয়স 50, ঠিকানা নীলফামারী, মৃত্যুর সময় সন্ধে 7টা, আর মৃত্যুর কারণ ফাঁস দিয়ে আত্মহত্যা। আমি বললাম, কিন্তু স্যার। শহীদ স্যার বললেন, হ্যাঁ বলেন, কি হয়েছে? আমি বললাম, না স্যার, থাক, অন্য একদিন বলবো। আমার হাত কাঁপছে, হৃৎপিণ্ডের গতি বাড়ছে। মনে হচ্ছে এই বুঝি বক্ষদেশ ছেদ করে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। এই ছিল আমার ঘটনা। আমার জন্য দোয়া করবেন। আফটার মিডনাইট স্টোরিজের জন্য অনেক ভালোবাসা। মানে ফারুক, যিনি এখানে আমাদের ঘটনা বলছেন, সেই ডাক্তারবাবুর সঙ্গে যে আমবাগানের মধ্যে দিয়ে গিয়েছিল, সেই ফারুক আসলে বেঁচেই ছিল না। ফারুক তাই জন্যই সাদা পাঞ্জাবি পরেছিল, যার জন্য ওকে দেখতে খুব সুন্দর লাগছিল। এই ছিল ঘটনা। মানে ফারুক আসলেই মারা গিয়েছিল। প্রথম থেকেই যে ফারুকের কথা আমরা শুনলাম, সেই ফারুক সাহেব আসলেই ছিল না। কি অদ্ভুত একটা ঘটনা, তাই না? আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদেরকে ঘটনা পাঠান। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন aftermidnightstories@gmail.com অথবা আফটার মিডনাইট স্টোরিজের ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। আফটার মিডনাইট স্টোরিজের সমস্ত শ্রোতাদের এবং টিমকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার নাম সুশান্ত রাউত, বাড়ি আমার পূর্ব মেদিনীপুর, তমলুক থানা অন্তর্গত একটি গ্রামে। আমি এখন একজন শেফ, কিন্তু কাজ শুরু করেছিলাম মিষ্টির কারখানা থেকে, অর্থাৎ মিষ্টি বানানোর কাজ। তাই কর্মসূত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থেকেছি, কিন্তু এখন আছি লন্ডনে। আমি নিয়মিত আপনাদের ঘটনা শুনি, আর ছোটবেলা থেকেই আমি বেশ ভীতু প্রকৃতির, কিন্তু কখনো ঘটনা শোনা ছাড়িনি। ছোটবেলায় দাদুর কাছে শুনেছিলাম যে মিষ্টির কারখানায় নাকি প্রচুর ভূত থাকে, আর সেটার প্রমাণ পেলাম যখন আমার নিজের চোখের সামনে ঘটল। আমার পরিচিত একটা দাদুর সঙ্গে ঘটেছিল। আচ্ছা, মানে দাদু বলছেন যে ওনার চোখের সামনে ঘটেছিল, আর কি বুঝলাম, তাই ভাবলাম যে দাদুর সাথে ঘটেছিল। আবার উনিও বলছেন ওনার সঙ্গে ঘটেছে, এটা তো হতে পারে না কখনো। দাদুর সঙ্গে ঘটনাটা ঘটেছিল। সালটা 1997। তখন থাকি গুজরাটের আমেদাবাদ শহরে। দোকানের নাম বললাম না, খুব নামকরা দোকান।
আর আমরা প্রায় 15 জন বাঙালি ছিলাম ছানার মিষ্টি তৈরি করার জন্য। আর কারখানায় যেখানে কাজ করা হতো সেখানেই সব গুছিয়ে পরিষ্কার করে ঘুমোতে হতো। আলাদা কোনো ঘর ছিল না। আমরা ওখানে থেকেই কাজ করতাম এবং বাকি সব কর্মচারী যে যার বাড়ি চলে যেত। যে বিল্ডিংয়ে আমরা থাকতাম ওটা ছিল 4 তলা। আমরা 3 নম্বর ফ্লোরে কাজ করতাম এবং থাকতাম অপরের ফ্লোরে। দ্বিতীয় তলায় রেস্টুরেন্ট আর গ্রাউন্ড ফ্লোরে মিষ্টির দোকান। আমরা যখন ওখানে গেলাম, আগের যেসব কারিগর ছিল তারা সবাইকে সাবধান করে দিল যে এখানে রাতে কিছু একটা ঘোরাঘুরি করে, আর যে ঘোরাঘুরি করে ওর রাস্তা ঘিরে কেউ যেন না ঘুমায়। তাই সবাই সাবধানে ঘুমোতাম। ছোটোখাটো ঘটনা ঘটত, যেমন কেউ রাস্তায় ঘুমালে সকালে বা মাঝরাতে ঘুম ভেঙে দেখত অন্য জায়গায় তার বিছানা। সে হয়তো ঘুমিয়েছিল এক জায়গায় কিন্তু উঠে দেখত আরেক জায়গায় শুয়ে। তারপর মিষ্টি কম হয়ে যেত, লিফটের বাল্ব রোজ কেটে যেত, লিফট অটোমেটিক ওঠানামা করত। আমি একদম সবার মাঝে বা একদম দেওয়ালের ধারে ঘুমোতাম। এমন প্রায়ই চলতে থাকে, আর আমরা নিজেদেরকে সামলে রেখে কাজ করতে থাকি। হঠাৎ একটা কারিগর কাজ ছেড়ে বাড়ি চলে যায়। তার বদলে ওই দাদুটা, মানে যার সঙ্গে ঘটনাটা ঘটেছিল, কাজে আসে আমাদের এখানে। দাদু কারখানায় ঢুকতেই দাদুকে আমাদের হেড কারিগর সাবধান করেছিল যে কাকু, এখানে কিন্তু ভূত আছে, সাবধানে থেকো, আর রাতে লিফটের আলোটা জ্বালিয়ে রেখো। দাদু তখন প্রচুর গালমন্দ করে এবং ভূতদের নিয়ে হাসে। দাদু রাত্রিবেলা সবার শেষে ঘুমোতো, কারণ দাদু টিভি দেখত। আর আমিও রোজ প্রায় দাদুর সঙ্গে জেগে টিভি দেখতাম, প্রায় 1:30-2 পর্যন্ত। দাদু যেখানে ঘুমোতে শুরু করেছিল ওইখানে দোকানের সিকিউরিটি গার্ড ঘুমোতো, তাই ওরা পাশাপাশি ঘুমোতো। গার্ড রাত 12:30টায় ঘুমিয়ে যেত দাদুর পাশে, কিন্তু প্রায় দিনই গার্ড হয় বাথরুমের সামনে পড়ে থাকতো বা ভিতরে কড়াই গামলা ধোয়ার জায়গায় পড়ে থাকতো। আর মাঝরাতে কারো ঘুম ভাঙলে শুনতো গার্ড ঘুমের ঘরে বিকট চিৎকার করছে, যেমন ধরুন কেউ ওর বুকের ওপর চেপে বসেছে বা গলা টিপছে। আর এই ঘটনাটা ঘটতো রাত 2:30 থেকে 3:30-এর মধ্যে। আমার ঘুম রাত্রিবেলা ভাঙতো না, কারণ আমি 1:30-2টাই ঘুমোতাম। মাঝে বলে রাখি, মালিক কিন্তু জানতো যে ওই বিল্ডিংয়ে ভূত আছে, কিন্তু সে কারো ক্ষতি করে না। উল্টে যে মিষ্টিটা গুনতে কম হয় সে মিষ্টিগুলোই আগে বিক্রি হয়ে যায় এবং আগাম অর্ডার আসে। তাই মালিক কোনোদিনও কারো কথায় কান দেননি। এমন করেই দিন কাটে আমার। হঠাৎ করে সেদিন শনিবার রাত্রিবেলা ঘুমিয়েছি, আমাদের সবার ঘুম ভাঙল দাদুর চিৎকারে আর গালাগালিতে। তারপর দাদু বলল যে সবে আমার ঘুমটা ধরেছিল, হঠাৎ করে বাহাদুর, মানে গার্ড, বিকট আওয়াজ করে এবং ছো উড়াতে শুরু করে। আমি বাহাদুরের গায়ে হাত দিয়ে যেই বলেছি, এই বাহাদুর কে রে, হঠাৎ কে যেন আমার পিঠে সজোরে একটা থাপ্পড় মারল। তাই উঠে লাইট জ্বেলে দেখি সবাই ঘুমোচ্ছে, এমনকি বাহাদুরও অঘরে ঘুমোচ্ছে, আর কেউ কোথাও নেই। পরদিন সকালে দাদুর পিঠে দেখা যায় আঙুলের কালো দাগ। দাদু কিছুটা অসুস্থ হয়ে পড়ে। রবিবারই দাদু সন্ধেবেলায় ট্রেন ধরে। আমাদের কারখানায় আরও একজন ছেলে ছিল, সে দাদুর সম্বন্ধী, সোনার কাজ করত আমেদাবাদে। সে ওদের সঙ্গে ছিল। তো বাকি ঘটনাটা পোহাটিপুরের রাস্তাতে। ও কিন্তু দাদুর সঙ্গে চলে যায়। দাদুর বাড়ি হাওড়া জেলার বাগনান থানা অন্তর্গত একটি গ্রামে এবং শ্বশুরবাড়ি হুগলি জেলার পলসপাইতে। দাদুর ছেলে এবং বউ শ্বশুরবাড়িতে ছিল, তাই দাদু হাওড়া নেমে সোজা শ্বশুরবাড়িতেই চলে যায়। বাকি ঘটনাগুলো আমরা পরে জানতে পারি। তখন দাদু আবার কাজে ফিরে আসে। পুরো রাস্তা এবং গ্রামে পৌঁছানোর পর যে ঘটনাগুলো ঘটেছিল সেটা হলো, ট্রেনে অনেকবার চেষ্টা করেছিল সে দাদুকে ফেলে দেওয়ার, আর সেটা হয়তো সম্ভবত যদি একা থাকতো, কিন্তু দাদুর সঙ্গে লোক ছিল। সিট কনফার্ম থাকা সত্ত্বেও দাদু নাকি বারবার গেটের দিকে যাচ্ছিল। দাদুর সঙ্গে থাকা সম্বন্ধী বারবার দাদুকে ধরে এনে বসাচ্ছিল। সে কিছু একটা আন্দাজ করে এবং দাদুকে একদম উপরের সিটে ঘুমোতে দেয়। নজর রেখেছিল রাত্রিবেলা যাতে একা দাদু বাথরুমের দিকে না যায় বা গেটে গিয়ে যাতে না দাঁড়ায়। শ্বশুরবাড়ি পৌঁছানোর পর দাদু প্রায় অনেকের সঙ্গেই মদ খেয়েছে, সকাল থেকে বিকাল অবধি। হঠাৎ করে দাদুর এক খুড়ো শ্বশুর বলে, বাবা আমাকে একটু মদ খাওয়াও তো। তখন দাদু ওকে টাকা দিতে চাইল যে যাও মদ খেয়ে এসো। ও বলল, না তুমি সঙ্গে গেলে যাব। বলতে বলতে দুজনে যায় বাড়ি থেকে কিছুটা দূরে এবং ফিরতে ফিরতে প্রায় সন্ধে 7টা বেজে যায়। খুড়ো শ্বশুর একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত, পায়ে কোনো সমস্যা ছিল। দাদু দেখল খোড়া লোকটা প্রায় অনেকটাই এগিয়ে যাচ্ছে আর দাদু পিছনে পড়ে যাচ্ছে।
তখন দাদু আবার গালাগালি দিয়ে বলল, এই শ্বশুর, আস্তে হাঁট, আমি হাঁটতে পারছি না। তখন শ্বশুর বলল, এই তো বাবা, আমি আস্তেই হাঁটছি, আমি তো খোড়া মানুষ, এসো। দাদু কিছুতেই বুঝতে পারে না দাদুর ওই শ্বশুর এত তাড়াতাড়ি কি করে হেঁটে যাচ্ছে। দাদু যেখানে তাকে কোনোভাবেই ধরতে পারছে না। সেদিন দাদু কোনো মতে বাড়ি ফেরে এবং ঘটনাটা ঘটে মাঝরাতে। তখন কিন্তু কোথাও বৈদ্যুতিক বাতি ছিল না, সব হ্যারিকেনের আলো। দাদু যেখানে ঘুমিয়েছিল মশারি খাটিয়ে, সেখানে হঠাৎ করে মাঝরাতে দাদুর ঘুম ভাঙে। দাদু খেয়াল করে কেউ তার মশারিতে ঢুকে পাঁজরে নখের আঁচড় দিচ্ছে। দাদু তখন ওই অন্ধকারে বউ বাচ্চাকে নিজের পিছনে বসিয়ে সামনের দিকে হাত চালাতে থাকে, যে ঢুকেছে তাকে ধরার জন্য, আর জোরে জোরে গালাগাল করতে থাকে আর বলতে থাকে, যেই ঢুকেছিস আজ তোকে ছাড়ব না। বউ বাচ্চা দুজনেই কাঁদছে। প্রায় 15-20 মিনিট ধরে এই চিৎকার আর হাত ছোড়া চলে। সবথেকে অস্বাভাবিক ব্যাপার হলো শ্বশুর শাশুড়ি সম্বন্ধী কারো ঘুম ভাঙেনি, শুধুমাত্র ওদের ঘুম ভেঙেছে। পাশের বাড়ির সবাই কেউ লাঠি, কেউ বটি নিয়ে বেরিয়ে এসেছে। ওরা ভেবেছে বাড়িতে চোর ঢুকেছে, তাই জামাই এত চিল্লাচ্ছে। কিন্তু বাড়িতে অন্য কারোর ঘুম ভাঙেনি, আশেপাশের সবার ঘুম ভেঙে গেছে। কি আশ্চর্যের ব্যাপার, তাই না? এই আশ্চর্যের ব্যাপার যেখানে কাউকে তারা দেখতে পায়নি, বাকি আত্মীয় স্বজন সবাই জেগে কাটিয়েছিল। আর দাদু বলেছিল যে দাদুর হাতে 2 বার লেগেছিল সে অদৃশ্য কারোর হাত। রাত্রিবেলা দাদু বুঝেছিল যে মশারিতে পুরো নরম হনুমানের গায়ের মতো লোমশ আর বরফের মতো ঠান্ডা কিছু একটা তার মশারির ভিতর ঢুকেছিল। পরের দিন সকালবেলা দেখে মশারিতে একটা জায়গায় রুটির সাইজে গোল হয়ে কাটা। পরের দিন দাদুর সম্বন্ধী সব ঘটনাগুলো সবাইকে বলে। ট্রেনে ঘটে যাওয়া ঘটনা, কারখানার ঘটনা। এরপর দাদুকে গুনিনের কাছে নিয়ে যাওয়া হয় এবং ওঝা বা গুনিন দাদুকে দূরে দাঁড় করিয়ে রেখে পুরো ঘটনাটা বলে, যে দাদু নাকি অন্যের বিপদ নিজের মাথায় করে নিয়ে এসেছে। ও যেখানে কাজ করে সেখানে একটা লিফট আছে। ওই লিফটের দরজা খোলা ছিল সেদিন রাতে। ওখানে কাজ করা একজন খেয়াল করেনি, টয়লেট ভেবে টয়লেট করতে গিয়ে নিচে পড়ে মারা যায়। আর ওর আত্মা লিফটেই থেকে যায়। সেই আত্মাই অনেককে রোজ উত্ত্যক্ত করত। কিছুদিন আগে ওদের বাহাদুর ঘুমের ঘরে টয়লেট ভেবে লিফটের দরজায় দাঁড়িয়ে আত্মার গায়ে প্রস্রাব করে, তাই আত্মাটা বাহাদুরকে নিতে এসেছিল। কিন্তু দাদু তার কাজে বাধা যাওয়ায় সেই আত্মা এখন দাদুর পিছনে পড়েছে ওকে শেষ করার জন্য। এই ছিল ঘটনা। এরপর গুনিন দাদুকে সামনে বসে মন্ত্র বলে এবং আত্মাকে নিজের বশে করে একটা বোতলে ভরে গঙ্গাতে ভাসিয়ে দেয়। তারপর থেকে আর কখনোই কোনো সমস্যা হয়নি। কারখানায়ও কখনো কিছু হয়নি, কিন্তু মিষ্টির বিক্রি অনেকটা কমে গিয়েছিল। এই ছিল ঘটনা। সুশান্ত রাউত লিখছেন লন্ডন, ইউনাইটেড কিংডম থেকে। ঠিক আছে, ঘটনাটি আমার মনে হয় অনেকটাই ভালো করে লেখা যেত এবং ঘটনার থিমটা যেটা আছে সেটা তো সত্যি ভয়ঙ্কর, একটা মিষ্টির দোকানের ঘটনা। কিন্তু আমার মনে হয় লেখা অতটা ভালো নয় বলে ঘটনাটার মজা আমি সেরকমভাবে পেলাম না। আমি চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী ঘটনায়। আপনারা জানান আপনাদের কেমন লাগলো। প্রথম ঘটনাটা যেমন আমার খুবই ভালো লেগেছে এবং আশা করছি তৃতীয় ঘটনাটাও আমার খুবই ভালো লাগবে। আমি মধুরিমা, টালিগঞ্জে থাকি। আমি আফটার মিডনাইট স্টোরিজের গত 2 বছর ধরে সাবস্ক্রাইবার। প্রতিটি ভিডিও আর অডিও স্টোরি আমি স্পটিফাইতে শুনি। তোমার ঘটনাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। তোমার ন্যারেশনে একটা অদ্ভুত জাদু আছে। তুমি সত্যি খুব ভালো কাজ করছো। থ্যাঙ্কস আ লট মধুরিমা, থ্যাঙ্কস আ লট। এরপরে যে ঘটনাটি যেটা বলতে যাচ্ছি সেটা হলো 2020 সালের একদম পিক করোনা পিরিয়ডের সময়। তখন সারা দেশেই লকডাউন চলছিল এবং আমি তখন ত্রিপুরাতে ছিলাম। আমার বয়স তখন 19 বছর। আমার রাজ্যে কারফিউ পড়ে গিয়েছিল, কারণ করোনার অনেক কেস দেখা যাচ্ছিল। আশেপাশের লোকজন অনেকেই মারা যাচ্ছিল, তাই বাড়ি বাড়ি সরকার থেকে কোয়ারেন্টাইন করে দেওয়া হচ্ছিল। কেউ বাড়ি থেকে বেরোচ্ছিল না। সারা রাস্তায় বিএসএফের লোক এবং পুলিশ। যার যা চাই সে বাজারে ব্যাগে ঝুলিয়ে দিত, আর পুলিশটা সব দরকারি জিনিসপত্র বাড়ি বাড়ি পৌঁছে দিত। আমার এখনও মনে আছে 26শে অগস্ট 2020 রাত 12:45 আমার বাবার কাছে আমার পিসি ফোন করেন, বলেন যে আমার ঠাকুমা মারা গেছেন। তা আমি, আমার মা আর বাবা আলাদা বাড়িতে থাকতাম, কারণ ঠাকুমা, দাদু, পিসি এবং কাকুদের সঙ্গে পারিবারিক সমস্যা ছিল। আচ্ছা, মানে ওনার মা বাবা সবাই আলাদা বাড়িতে থাকতো এবং ফ্যামিলির সঙ্গে যোগাযোগ ছিল না, যা বুঝলাম। উনি বলছেন যে পিসি ফোন করার পর ওনার বাবা এবং মা রাত 1:30টার দিকে পুলিশ থেকে পারমিশন নিয়ে ঠাকুর দাদুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন এবং ওনারা আমাকে নিয়ে যাননি। আমাদের পাড়ায় এক মামা আছেন, যাকে আমি ছোট থেকেই মামা বলে ডাকি।
তাদের বাড়ির সবাই আমাকে খুব স্নেহ করেন, তাই সেখানে ঘুমানোর জন্য আমার মা বাবা আমাকে সেখানে রেখে গিয়েছিলেন। এত রাত করে আমাকে নিয়ে যাওয়াটা ঠিক বলে মনে করেননি। ওই মামার বাড়ি আর আমাদের বাড়ি একদম পাশাপাশি। তো আমার মা বাবা দুজনেই ঠাকুমার শেষকৃত্য করে ভোর 4টে নাগাদ ফিরে আসেন এবং আসার সময় আমাকেও নিয়ে আসেন মামার বাড়ি থেকে। এসেই মা এবং বাবা দুজনেই গঙ্গা জল আর তুলসী পাতা ছিটিয়ে ঘরে ঢুকলো এবং যত বাসনপত্র ছিল সব ধোয়ামোছা করার জন্য বার করছিল। যত মশলাপাতি সব আছে সব বের করে দিচ্ছিল। আর আমাদের ঘরে আগের দিন যে মাংস রান্না হয়েছিল সেটা এবং ফ্রিজে যেটা কাঁচা মাংস ছিল, খানিকটা ডিম ছিল, সব ফেলে দিতে হবে, সেগুলো বের করছেন। আর কি, তো আমার মা বাবা মিলে এগুলো সব একে একে বার করছিল, ফেলতে হবে। আমি আমার আরেক রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম। হঠাৎ করে আমার কাঁপুনি দিয়ে একটা জ্বর এলো। মাকে বললাম, মা আমাকে বলল যে তুই ঘুমো ভালো করে, তোর বাবা আর আমি কাজগুলো সেরে তোকে ওষুধ দিচ্ছি। তারপর আমার মা সারা ঘর ঝাড়পোছ করে মোছা করল এবং আমার বাবা ওই কাঁচা মাছ, মাংস, পুরনো রান্না করা তরকারি এবং ডিমগুলো ফ্রিজ থেকে বার করে উঠোনে রাখল। আমাদের ঘরের উল্টো দিকে একটা স্টোর রুম ছিল। ওটা অনেক পুরনো এবং সব ভাঙাচোরা জিনিসপত্র আমরা ওখানেই রাখতাম। যত নোংরা আবর্জনা সব কিছু ওখানেই রাখা হতো। পরের দিন এসে ময়লার লোকেরা সেগুলো নিয়ে যেত। তো বাবা ভেবেছিল যে ওখানেই ফেলবে এবং খাবার দাবার যেগুলো রয়েছে, ময়লাগুলো যেগুলো রয়েছে সেগুলো পরের দিন এসে নিয়ে চলে যাবে। এদিকে আমার জ্বর যেন আরও বেড়ে যাচ্ছিল আর আমার খুব জল তেষ্টা পাচ্ছিল। আমি আস্তে আস্তে উঠে গেলাম সামনের ঘরে জল খাবো বলে। আমাদের ঘরের জানালা দিয়ে ওই স্টোর রুমের কিছুটা দেখা যায়। আমাদের ঘর থেকে ওই স্টোর রুম খানিকটা দূরে। আমি জল খেতে যাব, হঠাৎ মনে হলো আমাদের এই জানালার পাশ দিয়ে কেউ যেন গেল। আমার একটা কাঁপুনি দিয়ে উঠল। আমি বেশি কিছু না ভেবে জল খেয়ে মায়ের কাছে এলাম। মা দেখি তখন ধোয়ামোছা সব কিছু করছে। মাকে বললাম যে আমাদের ওই স্টোর রুমের সামনে দিয়ে কেউ একটা গেল বলে মনে হলো। মা বলল, তোর বাবা হবে, হয়তো খাবারগুলো ফেলতে গেছে। তো আমি বললাম, না না, বাবা তো কতক্ষণ আগে উঠোনে স্নান করে চলে এলো, ঘরে এসে অন্য কাজ করছে। তখন মা বলল, কেই বা আসবে, এলে তো আমাদের গেটের সামনে কত পুলিশের লোকজন দাঁড়িয়ে আছে, ওদেরই চোখে পড়তো, তুই ভুল দেখেছিস নিশ্চয়ই। আমিও তাই ভাবলাম, কিন্তু আমার রীতিমতো তখন জ্বর আরও বেড়ে যাচ্ছে। মা আমাকে ওষুধ এনে দিল। ভাবলাম যে একটু ঘুমোই, কিন্তু ঘুমও আসছে না, তাই বিছানায় শুয়ে বাতাস করছি। হঠাৎ করে মায়ের একটা খুব জোরে চিৎকার শুনতে পেলাম। আমি আর বাবা ছুটে গেলাম। কি হলো? মা ভয়ে ভয়ে বলল, জানালা দিয়ে কেউ একজন দেখলাম, কেউ যেন স্টোর রুমটার সামনে বসে আছে। বাবা বলল, দাঁড়ো দাঁড়ো, বাইরে পুলিশদের ফোন করতে হবে। এই বলে কল করতে যাচ্ছিল, কিন্তু কল আর হচ্ছিল না। মা ওদিকে পাড়ার মাকে কল করছিল। আমি জানালা দিয়ে তাকিয়েছিলাম, তখন দেখি যে খুবই লম্বা একজন, মানুষের থেকে অনেকটা লম্বা, বলে বোঝানো যাবে না। ফ্যাকাশে গায়ের রং, শুধু পিছনের দিকটাই দেখা যাচ্ছে। গায়ে কোনো জামা কাপড় জড়ানো নেই, শুধু নিচে একটা ছেঁড়া ন্যাকড়া পরানো। স্টোর রুমের পিছনে নোংরা ফেলার জায়গায় মুখ করে বসে আছে। তারপর আমার মা বাবা দুজনেই পিছন থেকে এসে দেখছে যে ওই লোকটা বসে আছে। বাবা চটে গেল, ভাবলো কোনো চোর হবে, বলে লাঠিটা বার করে বলল, দাঁড়া, আমি বাইরে গিয়ে দেখি, বের হচ্ছি না। বাবা উঠোনে গিয়ে দাঁড়ালো। জানালা দিয়ে দেখছে অদ্ভুত লোকটা স্টোর রুমের পিছনের ময়লা ফেলার জায়গায় গিয়ে বসে আছে। সেখানেই আমার বাবা ওই কাঁচা মাছ, মাংস এবং ডিমগুলো ফাটা বালতির উপর রেখেছিল। লোকটা দেখি ওই বালতি থেকে কাঁচা মাছ, মাংসগুলো একে একে বার করে খুব অদ্ভুতভাবে খেতে শুরু করেছে। মা সেটা দেখে মহাদেবের নাম নিতে লাগলো। বাবা এবং মা উঠোন থেকে নিচে নামতে পারছে না। ওই লোকটা একদম অস্থিরভাবে চারিদিকে মাছ, মাংসগুলো ছড়িয়ে ছিটিয়ে খেতে লাগলো। তারপর বাবা একটু সাহস জোগাড় করে চিৎকার দিয়ে গালাগাল দিয়ে বলল, কে রে, আমার বাড়ি এলি কেন, সিংকি রে? এই বলে একটা লোহার টিন ছিল, সেটা ছুঁড়ে মারল স্টোর রুমের দিকে। ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে দেখলাম লোকটা আর সেখানে নেই। সঙ্গে সঙ্গে আমরা তিনজনে স্টোর রুমের দিকে ছুটে গেলাম। আমার জ্বর যেন আস্তে আস্তে কমে আসছে। দেখলাম লোকটা আর ওখানে বসে নেই। কাঁচা মাংস, এক পেটি ডিম, কিছু নেই। যা ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল কিচ্ছু ছড়ানো নেই, যেন সব নিয়ে কেউ চলে গেছে। মা তাড়াতাড়ি করে গঙ্গাজল ছিটালো এবং সবাইকে জিজ্ঞাসা করা হলো কেউ কিছু দেখেছে কিনা, কিন্তু কেউ কিছু দেখেনি। তো এই ছিল ঘটনা। পরবর্তী সময় যখন পুরো ঘটনাটা আমাদের পুরোহিত মশাইকে জানানো হলো, তখন পুরোহিত মশাই সব শুনে বলেছিল যে সেটা কোনো ব্রহ্মদৈত্য ছিল, যাকে আমরা দেখেছিলাম। এরকম বাড়ির কেউ মারা গেলে নাকি এমন কিছু হয়ে থাকে। অদ্ভুত ঘটনা, মানে এই ঘটনাটা আমার বেশ ভালো লাগলো। জ্বরটা আমার মনে হয় এসেছিল ওই এনটিটির বাড়িতে প্রবেশের সাথে সাথে জ্বর এলো, ওই এনটিটি বাড়ি থেকে চলে যাওয়ার সাথে সাথে জ্বর কমে গেল। বাড়িতে যখন একটা মৃত্যু ঘটে তখন অনেক আত্মা প্রেতাত্মাকে আমরা অ্যাট্রাক্ট করি হয়তো, এবং সেই আত্মা প্রেতাত্মারাই আমাদের সাথে কখনো কোথাও চলে যায়। এই ছিল ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হ্যালো, আমি দেবানিকা মিশ্র।
আমিষ আমার পরিবারের সবাই দেখেছে। থ্যাঙ্কস এ লট। আমি যেন আরও অনেক জনপ্রিয়তা পাই ইউটিউবে। এটা একটা ছোট্ট ঘটনা, যেভাবে দেবানিকা লিখছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। 1980 সালের ঘটনা। জেঠিমার পেটের একটি অপারেশন হওয়ার জন্য হাসপাতালে ভর্তি ছিল। অপারেশন হওয়ার ঠিক 2 দিন পর রাতের বেলায় হঠাৎ করে জেঠিমার ঘুম ভেঙে যায়। জেঠিমা ওয়াশরুমে যায় এবং ওয়াশরুম থেকে বেরোনোর সময় দেখে ওয়াশরুমের সামনে একজন 40-45 বছর বয়সী মহিলা দাঁড়িয়ে আছেন। জেঠিমা বলল, আপনি একটু সরে দাঁড়ান না। তারপর তিনি তার হাতটা একটু সরিয়ে দিলেন। জেঠিমা আবার এসে শুয়ে পড়ে। বলে রাখা ভালো, জেঠিমা যেই রুমে ছিল সেই রুমে 2টো দরজা। বেডটা এমন একটা পজিশনে রাখা যে বেডের ডান পাশে একটা দরজা এবং বাম পাশে একটা দরজা। জেঠিমা দেখে সামনের দরজাতে সেই মহিলাটি নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছেন। জেঠিমা বলে উঠল, আপনি কি কাউকে খুঁজছেন নাকি? আপনি আপনার রুম হারিয়ে ফেলেছেন? উত্তরে মহিলাটি কিছুই বলল না। কোনো উত্তর না দেওয়ার কারণে জেঠিমা উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। এরপর দেখে সেই মহিলাটি আবার দাঁড়িয়ে আছে। এরপর জেঠিমার এগিয়ে গিয়ে বলল, শুনুন না, আমার অপারেশন হয়েছে, ওষুধ খেয়েছি, আপনি আমার মুখের সামনে এভাবে দাঁড়িয়ে থাকলে আমি কি ঘুমাতে পারবো? তারপরেও সেই মহিলাটি চুপ করে দাঁড়িয়ে রইলেন। জেঠিমা বিরক্ত হয়ে উঠে বাইরে গেলেন নার্সকে ডাকতে। নার্সকে বললেন যে রুমের মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে আছে, কোনো উত্তর দিচ্ছেন না, কথা বলছেন না। নার্স বললেন, ওখানে কোনো মহিলা নেই, আপনি গিয়ে শুয়ে পড়ুন। এরপর আবার জেঠিমা এসে শুয়ে পড়ল, দেখলো আবার সেই মহিলাটি দাঁড়িয়ে আছে জেঠিমার দিকে তাকিয়ে। তারপর জেঠিমা নার্সকে আবার বলতে গেলে নার্স এসে জেঠিমাকে শুইয়ে দেন। তারপর রুমে মহিলাটিকে আর দেখতে পায় না জেঠিমা। পরের দিন সকালে জেঠিমাকে ওষুধ খেতে দিলে জেঠিমা আগের দিন রাতের কথা জিজ্ঞাসা করতেই নার্সটি বলে উঠল, আপনি যে আছেন ওই একটু আগে যেখানে দাঁড়িয়েছিলেন, ওই ঘরেই একজন মহিলা মারা গেছেন কিছু মাস আগে। মহিলার স্বামীও মারা গেছেন ওই ঘরেই। রোড অ্যাক্সিডেন্টে মৃতপ্রায় অবস্থায় এসে ভর্তি হয়েছিলেন। ইনি প্রতি রাতে ওনার স্বামীকে খুঁজতে আসেন, কিন্তু কখনো কারো কোনো ক্ষতি করেন না। এসব শুনে জেঠিমা আকাশ থেকে পড়লেন, সাথে সাথে বেড চেঞ্জ করলেন। এই ছিল আমার জেঠিমার কাছ থেকে শোনা একটা ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি তোমার মতো করে কেটে বলে দিও। এই ছিল ঘটনা। কেমন লাগলো ঘটনাগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন। 4টি ছোট ছোট ঘটনা ছিল আজকে। অনেক দিন ধরে বড় ঘটনা বলছি, হঠাৎ আজকে মনে হলো যে কিছু ছোট ঘটনা আপনাদেরকে শোনাই। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য মেইল করুন aftermidnightstories@gmail.com অথবা আফটার মিডনাইট স্টোরিজের ফেসবুক পেজে ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে।